ভাইয়ার একটা গুণ ছিল কি, গডফাদারকে দেখতে পারতো না। সালমান ভাইয়ের অভ্যাস ছিল কি, ওই লাস্ট টাইমে এসে সে কয়েকটা ছবিতে মেকআপ দিত না। তো আমাদেরকে বলতো, সাগর তুই এক কাজ করবি, আমার জন্য একটা আইস বক্স রাখবি, যেহেতু আমি মেকআপ দিই না, তোদের তোদের ডিউটি হলো আইস বক্স রাখবি, আইস বক্সের ভিতরে একটা সাদা কাপড় রুমাল ভিজিয়ে রাখবি, এটা চিপে আমার ঘামটা মুছে দিবি, একটু পারফিউম রাখবি যে এটাতে একটু গন্ধ না হয়। সালমান ভাইয়ের অভ্যাস ছিল কি, যে ছোট বড় মানতো খুব দুষ্টামি করতো। তখন আমরা দাঁড়ায় থাকতাম, তো দাঁড়ায় থাকতো তো ফট করে কি করতো, যে ছোট বড় নাই এই হাঁটুদের এমনি ই করতো, টাচটা তার সবাই বইয়া পড়তো, ভাইঙ্গা পড়তো, টাওয়াল পেঁচিয়া ছোট বড় না সবাইকে ক্যামেরাম্যান তো শুধু চট ক্যামেরা মারতো, মানে একটা স্পিড ছিল, জ্বলে উঠতো ভাইয়া। ওরা আবার আদর করতো। সালমান ভাই 8 নম্বর মেকআপ রুম বসে রয়েছে, তারপরে আমার ব্রাশটা দেখ না, আমি সবসময় চুল আছে, আমার তো তুই তো বেশি চুল আছে ভাইয়া, আপনাকে তো সঞ্জয় তোমার চুল আছে, কয় না সাগর আমি সঞ্জন, আমি সালমান হইতে চাই। শাবনুর আপাকে ছোট বোনের মতো আদর করতো, পিচ্ছিটা। তো সালমান ভাই শুনছে, সালমান ভাই পুষতাই না, সালমান ভাই কেসি দে সাগর, কেসি কাইটা তার জুতার উপরে একটা যে জিহ্বা থাকে না, ওটাকে কাটছে, তাকে ধর কাটছে কাইটা, আবার পুষ বানিয়ে দিছে, পিচ্ছি তোর পুষ বানিয়ে দিলাম যা। শাবনুরের কারণ আসলে শাবনু আপা ওনাকে ডাকতো পিচ্ছি, এই পিচ্ছি। আর ইমন ভাইয়ের ওয়াইফ তো এত বেশি সুন্দরী, ওদের তো দরকার না এত কিছু। শাবনুর আপা দেন ধরে কি এরকমই ছিল, শাবনুর আপা ওই সময় 7 লক্ষ টাকা দিত, একটা সুপার হিট নায়িকা, তার চিন্তা চেতনা তো ইমন ভাইকে নিয়ে না, সে চিন্তার মতো লক্ষ্য তো অন্যদিকে। উনি বড়দেরকে খুব রেসপেক্ট করতেন। আমি নিজে দেখছি যে ভাইয়া বৈশা রয়েছে, মান্না বাড়ি দেখছে উঠে গেছে, রুবেল বাড়ি দেখছে উঠে গেছে, বলতো বস আপনার গাড়ির সামনে যে সুন্দর সানগ্লাস রাখেন আর কত ব্লেজার রাখেন, এত ঘড়ি রাখেন, আমি কিন্তু এত ঘড়ি রাখি না, তুমিও তো কম গাড়ি ইউজ করো না একটার পর একটা। রুবেল ভাই খুব মজা করতো আর কি, রুবেল ভাই খুব সম্মান করতো। সালমান ভাই ওই সময় 7 লক্ষ টাকা নিতে একটা ছবিতে, 7 লক্ষ টাকা তো সে ঘরে নিতে পারে নাই, এক এক ছবিতে 7 লক্ষ টাকা নিছে, কিন্তু প্রডিউসার বসে বাবা ইমন আমার ছবিটা একটু করে দাও, আমি তোমাকে টাকা দিতে পারবো না, রানিং ছবি করতেছে, মানা করবো? সে তো মানা করার লোক না। সে বলছে ঈদে এক রোজার ঈদে তার 4 লক্ষ টাকা ঘরে ছিল, 4 লক্ষ টাকা আইনা সে ফোন দিয়ে আইনা সবাইকে টাকা দিয়ে দিছে। তার যে ঈদের বাজার করো, সে বাজার করার টাকাটা নাই, তারপর সে অন্যভাবে টাকা অ্যারেঞ্জ করছে তার ফ্রেন্ড থেকে। এত মানুষ কোথা থেকে আসলো, কোনো ডিজিটাল ফরম্যাট ছিল না, এক একটা মোবাইলের সিট ছিল, একটা মোবাইলের দাম ছিল 2.5 লক্ষ টাকা, এত লম্বা। সবার হাতে কিন্তু তখন মোবাইল ছিল না, TNT লাইন ছাড়া। এত মানুষ টাক টুক পালাইয়া স্ট্যান্ড থেকে আইনা সবকিছু মানুষ বলক করে ফেলাই, জুতায় বিসিগেট, মানুষ। একটা নতুন ফ্যান আমার থেকে এসে নিচ্ছে, খাটকা কাইটা ফেলাইছে, এটা একটা স্টাইল, তার ব্যান্ডিং। পরিচালক তাকে কিছু বলে নাই, তার মেধা থেকে কিন্তু সে কিছু ফিট করছে। দেখুন যে গেছে কক্সবাজার গেছে, কয়েকটা টুপি পাইছে, রাঙামাটি পড়ছে স্টাইলিশ, আর বিচে গেছে গান করতে একটা লং কোট পড়ছে, হাঁটুর ভিতরে সে রুমাল ভাঙছে, এখানে রুমাল ভাঙছে, ডাইনাতে ঘড়ি পরা, বামাতে ভ্যাস পরা। এই যে নতুন এই স্টাইলগুলো কিন্তু সালমান ভাই অবভিয়াসলি আনছে। তো আমি সালমান ভাইয়ের সাথে বেশ কয়েকটা ছবিতে কাজ করছি এবং খুব আন্তরিকের সাথে কাজ করেছি। তখন ছোট ছিলাম, বয়সটা কম ছিল। তো ভাইয়ার এটা যে মেন বিষয়টা হলো, ভাইয়া অনেক চঞ্চল মানুষ ছিল, অনেক ভালো মানুষ ছিল, অনেক মানে এতটা ভালো মানুষের সাথে দেখা যাচ্ছে আমরা শুটিং করতেছি। যেমন লাস্ট ছবির কথা বলি, একটা লাস্ট স্বপ্নের নায়কের একটা কথা বলি আর কি। আমরা 2 নম্বর ফ্লোরের কাজ করতেছি। ATM ভাই আর্টিস্ট, চিত্রগুলো আরিফুল চৌধুরী, নৃত্য পরিচালকগুলো এমদাদুল খোকন, তো আর শাবনুর আফা, তো আর হলো সাথে কোরিওগ্রাফার আছে অনেকেই। তো আমি সেটে কাজ করতেছি, আমারও সেট ডিউটি সালমান ভাইকে চুল ঠিক করা, শাবনুর আফা চুল ঠিক করা বারবার। তো গানটার থিম হলো নিশিদিন প্রতিদিন তোমাকে দেখি, চোখ মেলে যারে দেখেছি স্বপ্নের নায়ক সেই তুমি স্বপ্নের। তো শাবনুর আফা বারবার শর্ট দেয়, আর আমি আমার নৃত্য পরিচালক খোকন ভাই বলে, সাগর তুই ধাপ করে না ওয়াটস মেমোরি পানিতে। তো আমি ওয়াটস দেখে একটা কুয়াশা ভাব থাকে, তখন নিশিদিন প্রতি এরকম যখন থাকে। তো সেই প্রেক্ষাপটে সালমান ভাইয়ের যখন পানি দিত, তো সালমান ভাই দূরতে দেখতো, দেখে সালমান ভাইয়ের অভ্যাস ছিল কি, ওই লাস্ট টাইমে এসে সে কয়েকটা ছবিতে মেকআপ দিত না। তো আমাদেরকে বলতো, সাগর তুই এক কাজ করবি, আমার জন্য একটা আইস বক্স রাখবি, যেহেতু আমি মেকআপ দিই না, তোদের ডিউটি হলো আইস বক্স রাখবি, আইস বক্সের ভিতরে একটা সাদা কাপড় রুমাল ভিজিয়ে রাখবি, এটা চিপে আমার ঘামটা মুছে দিবি, একটু পারফিউম রাখবি যে এটাতে একটু গন্ধ না হয়। তো আমরা সেম কাজটাই করতাম। তো আমি যখন এই কাজটা করতেছিলাম না, সালমান ফলো করতেছে। সালমান ভাইয়ের অভ্যাস ছিল কি, যে ছোট বড় মানতো খুব দুষ্টামি করতো, খুবই মানে সবাইকে এন্টারটেনমেন্ট। আর এত ভালো মনের মানুষ না, তবে ভালো মনের মানুষ কিন্তু আবার রাখলে অনেক সমস্যা, অনেক ভালো মনের মানুষ কিন্তু অনেক অভিমানী মানুষও ছিল কিন্তু। তো আমরা দাঁড়ায় থাকতাম, তো ফট করে কি করতো, যে ছোট বড় নাই এই হাঁটুদের এমনি ই করতো, টাচটা তার সবাই বইয়া পড়তো, ভাইঙ্গা পড়তো, এরকম করতো। আর টাওয়ালটা পেঁচে মনে করেন আমাকে ডাকছে, আমি শুনি না, সাগর। উনি আবার মেকআপ বলতো না, অনেক স্টাইল করতো, আমি মেকআপ, এটা আবার ভাইয়া পছন্দ করতো না, যে ওরও তো মানুষ, ওরও তো আমাদের সাথে কাজ করে, টেকনিশিয়ান, ওরাও তো একসময় বস হবে। তো ওই কি করতো, টাওয়াল পেঁচিয়া ছোট বড় না সবাইকে ক্যামেরাম্যান তো শুধু ক্যামেরা মারতো,
মানে একটা স্পিড ছিল, জ্বলে উঠতো ভাইয়া, ওরা আবার আদর করতো। আয়শা শর্ট যখন দিত তখন সে একটা সময় কাদের উপর হাত দিত, হাত দিয়া দাঁড়িয়ে থাকতো, সুইংগাম যাবাইতো, খাবি, খাবেন তো। খাইতে বসলে শুটিংয়ের ব্রেক দিলে এই তোরা খাইছিস, হ্যাঁ খাইছিস। আর তার ভিতরে কোনো অহংকার ছিল না। সে সবাইকে এক শ্রেণীর মানুষ দেখতো, সবাইকে একসাথে নিয়ে খাইগুলো করতো, সবাইকে একসাথে নিয়ে খাইতো। আর আমি একটা জিনিস দেখছি যে তার সাথে অনেকগুলো ছবিতে কাজ করে আমার কেমন লাস্ট ফিনিশিং আমি পাইছি। তারপরে শোন ভাই, পরিচিত সদ্য শোন ভাই আমাদের অনেক বড় ডাইরেক্টর, এবং আনন্দবাংলা প্রোডাকশন বিগ বাজেটের ছবি। ইভেন ক্যামেরাম্যান মাহফুজ ভাই, সদ্যীয় মরহুম মাহফুজ ভাই, মরহুম সোহান ভাই, ইভেন আমার ওস্তাদ খলিলুর রহমান এবং ফাইট ডিরেক্টর মুসলিম ভাই, ওনারা একসাথে কাজ করছি। ইয়ে ছিল জলিল ভাই, আর প্রোডাকশন কন্ট্রোলার ছিল সালমান ভাই 8 নম্বর মেকআপ রুম বসে রয়েছে। তারপরে আমার ব্রাশটা দেশ না, আমি সবসময় চুল আছে, আমার তো তুই তো বেশি চুল আছে ভাইয়া, আপনাকে তো সঞ্জয় তোমার চুল আছে, কয় না সাগর আমি সঞ্জন, আমি সালমান হইতে চাই। ভাইয়ার একটা গুণ ছিল কি, গডফাদারকে দেখতে পারতো না। পৃথিবীতে শুরু করে যদি কিছু তার নাম ভালো, তখন আপার যে পাওয়ার হাঁটুর ভিতরে ব্লাডটা, এই ব্লাডটা আমরা আমি দিই, শর্টে দেখায় সালমান ভাই দুল বাঁচিয়েছে দিচ্ছে আর কি। আরেকটা ছবিতে কাজ করতেছিলাম, তখন সালমান ভাই 8 নম্বর মেকআপ রুম বসে রয়েছে। তারপরে আমার ব্রাশটা দেশ না, আমি চুল আসাতে আসতে আমিও তো একটু অন্যরকম হচ্ছে, আমি ওই ভাইয়ের আমি সবসময় চুল আসতে, আমার তো তুই তো বেশি চুল আসতে। ওর দেন কইতেছে ব্রাশটাতে, আমি কি ভাইয়া আপনাকে তো সঞ্জয় তোমার চুল আছে, কয় না সাগর আমি সঞ্জন, আমি সালমান হইতে চাই, আমি ইমন হইতে চাই, ইমন হইতে চাই। এরকম দুষ্টামি, এরকম ফান করতে ভাইয়া। তারপর বলতো যে দেখ আমি তো কাউকে পাচ্ছি না, তুই তো আমার ছোটো ভাই, একটা কাজ করবি, হ্যাঁ তো আমাকে সিগারেট এনে দে, পার্টি দিতে যেই করছে। আমি সিগারেট এনে দিলাম। তারপরে আরেকদিনকে বললো যে সিগারেট তোর ফুল টাকা দিল, তখন তো আমি টাকা তোর দিতে বলছি আমাকে। উনি এই মাইন্ডের মানুষ ছিল। আরে তখন আমরা অ্যাসিস্ট্যান্ট ছিলাম, যে আমাদের পারিশ্রমিক কম ছিল, এই আর কি ব্যাপারটা। অনেক টিপস, অনেক গিফট, অনেক টিপস, অনেক গিফট, অনেক কিছু উনি ই করতো আর কি। তোমাকে চাই পাইছি, তারপর মায়ের অধিকার পাইছি, তারপরে ইয়ে পাইছি ওই যে জীবন সংসার, ফুল অ্যান্ড ফাইনাল জীবন সংসার A to Z। একজন ওই যে পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, জন্ম স্পর্ধে সাপড়ের ওপর ব্লাড বেরিয়ে যাও, ওই যে ওয়াল বেরিয়ে তাকে দড়ি বেরিয়ে নামলো। তারপর তো কাইটা গানটা মানে সেট গান প্লাস রোমান্টিক গান। পৃথিবীতে সুখ বলে যদি কিছু তার নাম ভালো, তখন আপার যে পাওয়ার হাঁটুর ভিতরে ব্লাডটা, এই ব্লাডটা আমরা আমি দিই, শর্টে দেখায় সালমান ভাই দুল বাঁচিয়েছে দিচ্ছে আর কি, জন্ম স্পোর্টে আর কি, এই যে আর কি। তারপরে ওই যে একটা সিকোয়েন্স যে সালমান ভাই এই চালে আসছে, আইসাম একটা মদের বোতলে পানি ঢুকিয়ে মানে ফান করবো, জাস্ট আসে এই দরজা খোলো, এইবার সামনে বলে যে তোকে এই দিকে আসছিলাম, তোকে এই ভালোবাসছিলাম, এই তো ইয়ে আমিও থাকবো না দুনিয়া, তেমন করে হয়ে গেছে। পরে সত্যি সত্যি কিন্তু মদ খায় না, পরে ফিট হয়ে গেছে। এই দেখে সালমান ভাই কান্দাকাটি করতে, সালমান তো সালমান ভাই কান্দাকাটি আস্তে করে চোখ খুললে, তো সালমান অতি ভালোবাসায় কুহারা যেটা হয় যে তুই তাহলে মরস নেই আমাকে খামাখা কাঁদালি, ওর মাত্র এবারে এই ধরি আমার আদর আর কি। বহুত বহুত শোন। তারপরে ওই যে আরেকটা গান আছে সোনা মেয়েদের নিয়ে, 3টা ভাই ওরা। ভাইয়ার একটা গুণ ছিল কি, মানে কোনো শিল্পপতি মানুষ যারা একটু তেরাকি ছিল তাদেরকে দেখতে পারতো না, অনেক আফাল বেরোর মানে গডফাদারকে দেখতে পারতো না। সবসময় সে নিরীহ মানুষ এবং ভালো শান্তশিষ্ট উপর লেভেলের মানুষ, এদের সাথে তার ছিল আর কি, আন্ডারস্ট্যান্ডটা হ্যাঁ ভালো ছিল। আর সবাই কিন্তু হেল্প করতো। অনেক অনেক ইতিহাস আছে জানেন, এই 3টা যে মোটামোটা ছেলে ও নিতে চাইতো না। একটা পার্টির খরচ না, একটা বাজেট, একটা ছবিতে তখন হয়তো কি 60-70 লাখ টাকা, এটা তো সব প্রোডাকশন আনন্দমালা প্রোডাকশন না যে ওই সময় 1.5 কোটি টাকা 1 কোটিতে ছবি করবো, 80 লাখ টাকা 70 লাখ টাকা হইতো, তো এর ভিতরে বাদ। তো সালমান ভাই অনেক সময় তাদেরকে নিজের গাড়ি থেকে সবাইকে টাকা দিত, তখন এদেরকে এই যে ইয়ে লাগিয়ে দিল আর কি। যেমন ওই যে ডন ভাইকে দৌড়ায়, তারপরে মারে, দৌড়ায় মারে জারু দিয়া, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওই গানটা আর কি। ওটা আগুন ভাই গাইছে আর কি। আগুন ভাই তো অনেক একটা ভালো মনের মানুষ, অনেক রোমান্টিক সং, মেলোডি গান, ফ্যান্টাস্টিক ফ্যামিলি। তারপর আগুন ভাই হলো গড গিফট, আমার খুব পছন্দের একটা মানুষ আগুন ভাই। সালমান শাহর কোনো গান টিভিতে দেখলে আমার চোখে মানে টলমল করতো তখন, মানে আসলে নিজেকে তখন ফটো রাখতে পারি নাই। এই গান আমি করছি, এই ছবিতে আমি করছি, ভাইয়া গাড়ি চালিয়ে যাচ্ছে, কিরে কি করস ভাইয়া, আসসালামু আলাইকুম, আচ্ছা ওই শুটিং তো ভাইয়া আসসালামু আলাইকুম, কি এমনি আসছস না কাজ আছে, এই তো জিজ্ঞাসাবাদ। তো ভাইয়া আপনাকে দেখে আসছি, কেমন আছেন আপনি। আমরা না প্রথম মানে অবাক হয়ে গেলাম যে ভাইয়া আমাদেরকে ফিল করলো কেমন, আমাকে বুঝতে পারলো কেমন। ইমন ভাইকে নিয়ে তো আসলে স্মরণের ঘটনা অনেকগুলো আছে, যাকে এটা কোনটা বলি, এক একটা ঘটনা এক এক রকম, মানে এক একটা মানুষের ঘটনা। যে একদিন আমরা শুটিং করতেছিলাম আর ইয়েতে আনন্দ
শিবলি ভাই ডাইরেক্টর, শিবলি ভাই ডাইরেক্টর। তখন আমরা সাভারে শুটিং করছি, সাভারে সান টু সান কাজ করছি আর কি। আগে শুটিং করা হয়েছিল এটা ইয়েতে আর কি, টাঙ্গাইল মধুপুরে। তো ওখান থেকে আমরা সান টু সান কাজ করে এসে আমরা বিকালে আমরা 8 নম্বর কি 9 নম্বর মেকআপ রুমে ঢুকছি এরকম। ঢুকে 30 বছর আগের কথা, ঢুকার পরে আমরা ওই মেডিকেলের কিছু শর্ট, ওই গানের সিনটা যে মেডিকেলের কিছু শর্ট, তখন সালমান ভাইয়ের ওই ইয়ের ভিতরে টানের ভিতরে মনে পড়লো যে কিরে তোরা যে আসলি শুটিং শেষ করে খেয়েছিস। হ্যাঁ, তখন ওই মুহূর্তে ওই যে তার ইয়ে ছিল আর কি, আবুল নামে এক ইয়ে ছিল, ড্রাইভার ছিল, কাবুলকে ডাক, হ্যাঁ এই ওদেরকে কিছু টাকা দিয়ে তোরা বাইরে খেয়ে নে, যেটা পার্টি করোনা পার্টি খাবার রাখছি রেডি করে, কিন্তু গাড়ি আসতে দেরি হয়েছে। তখন ভাইয়া মনে করেন যে ধাপ করে আমাদেরকে, আমি আমার আর সাথে আরেকজন ছেলে ছিল, কিন্তু আমাদেরকে মেইন ম্যানকে দেয় না, আমরা ধাপ করে টাকা বাড়ি করে দিল, কেউ যেন আছে না তোরা খেয়ে নে। আমরা না প্রথম মানে অবাক হয়ে গেলাম যে ভাইয়া আমাদের খাই না, আমাদের মুখ টুক শুকনা, কিরে তোদের কেমন লাগতেছে কেন, আমাদেরকে ফিল করলো কেমন, আমাকে বুঝতে পারলো কেমন। পরে এত মানুষের ভিড়ে মানে আপনার একটা ইউনিটি কিন্তু 30-40 জন মানুষ থাকি, মানে সব কলা কৌশলী নিয়ে। তো এর ভিতরে ডাবল শিফট শুটিং আমরা তো বেশি লোক হবেই। তখন এই আর কি এই জিনিসটা আমার কাছে খুব কাদায়, আসলে অত্যন্ত মানে এত সফট মাইন্ডের মানুষ ছিল। মানে আমাকে তো একটা সময় মানুষ রাস্তাতে হেঁটে যেতে, অথবা আমি যে বাড়িতে থাকতাম বা গ্রামে থাকতাম, সালমান শাহর কোনো গান টিভিতে দেখলে তখন আমি আমার চোখে মানে টলমল করতো। তখন এই আমার দুঃসম্পর্ক আত্মীয় স্বজন বলতো এই দেখ ওর দিকে তাকানো যাবে না, দেখ ওইটা যাবে, আমি ওইটা চলে যেতাম। তখন মানে মানে আসলে নিজেকে তখন কঠোর রাখতে পারি নাই। এই গান আমি করছি, এই ছবিতে আমি করছি, আমি ছবিতে না করলো সকালে একবার এফডিসিতে আসতাম, আমার বাসায় যেহেতু দক্ষিণ বেগুনবাড়ি ছিল, দুপুর একদিন আসতাম, বিকালবেলা আসতাম, একটা না একটা পার্টিতে তার সাথে দেখা হইতো, হয় ভাইয়া গাড়ি চালিয়ে যাচ্ছে, কিরে কি করস ভাইয়া আসসালামু আলাইকুম, আচ্ছা ওই শুটিং হতো ভাইয়া আসসালামু আলাইকুম, কি এমনি আসছস না কাজ আস, এই তো জিজ্ঞাসাবাদ, তো ভাইয়া আপনাকে দেখে আসছি কেমন আছেন আপনি, এই 3 নম্বরে 2 নম্বরে 7 নম্বরে 1 নম্বরে, এই ব্যাপারগুলো আসলে এইভাবে তার সাথে আর কি মোলাকাত হইতো আর কি। শাবদুল আপাকে ছোট বোনের মতো আদর করতো পিচ্ছিটা। তো সালমান ভাই শুনছে, সালমান ভাই পুষতাই না, সালমান ভাই কেসি দে সাগর, কেসি কাইটা তার জুতার উপরে একটা যে জিব্বা থাকে না, ওটাকে কাটছে, তাকে ধর কাটছে কাইটা, আবার পুষ বানিয়ে দিছে, পিচ্ছি তোর পুষ বানিয়ে দিলাম যা। আরেকদিনকে আমরা আরেকটা ছবি শুটিং করতেছিলাম, এরও একটু স্বপ্নের নায়কেরই। তো শাবদুল আপাকে ছোট বোনের মতো আদর করতো পিচ্ছিটা। তো শাবদুল আপার কানের পুষ নেই, আমাকে আমার আর একটা লোক ছিল বশির পিয়ার নাম, আমরা দুজনেই সহকারী। তো বললো যে এই সাগর বশির, এই এই সাগর আমার তোর পুষটাই। তো সালমান ভাই শুনছে, সালমান ভাই পুষটাই না, সালমান ভাই কেসি দে সাগর, কেসি কাইটা তার জুতার উপরে একটা যে জিব্বা থাকে না, ওটাকে কাটছে, তাকে ধর কাটছে কাইটা, আবার পুষ বানিয়ে দিছে, পিচ্ছি তোর পুষ বানিয়ে দিলাম যা। এরকম এরকম কানের যে একটা, না না কানে কানে একটা মেয়েরা একটা পরে দুল পরে না, দুলের পিছনে একটা পুষ থাকে না, ওটা ওটা বানিয়ে দিলে তো এটা খোলে না, তার পুষটা নাই। জিনিসটা সুন্দর, কিন্তু সেটা একটা হয়েছে একটা হয়, এই ধরনের ইয়ে ছিল আর কি। আমরা যেমন তোমার কাছে ছবি শুটিং করছিলাম ঝর্ণা স্পটে, একটা গানের রিলিজ করতেছিলাম সদ্য মরম মাসুম বাবুল ভাই, বাংলাদেশের কমার্শিয়াল 1 নম্বর নৃত্য পরিচালক, কিন্তু এক ফিল্মে কিন্তু ভাগ করা নৃত্য পরিচালক থাকে, যেমন এক সময় আমাদের জাভেদ ভাই, হ্যাঁ, তারপরে আলম ভাই, এরা ছিল। যেমন রোমান্টিক গানের ওস্তাদুল আহমদ খোকন, তারপরে কমার্শিয়াল হলো মাসুম বাবুল ভাই, তারপরে ফেরালাল সব সেট গানের লোকে মনে করেন আমির হোসেন বাবু ভাই বিখ্যাত ওস্তাদ। তারপরে আবার মনে করেন যে আজিজ রেজা ভাই হলো পুরা ফুলফিল কমার্শিয়াল আর কি, যে উনি এত ভালো মানুষ, মানে উনি হলো একটা ছবিতে কেমনে পাবলিকের কাছে টাকা আনতে হয়, মানে উনি হলো ওই প্রডিউসারকে বাঁচাতে আর ওই ছবির কষ্ট কমাতে উনি এত ভালো করে। উনি আবার এত ভালো মানুষ, ওনার মুখ শাউট কিন্তু ওনার অন্তর পরিষ্কার। আজিজ ভাই হলো আমার ওস্তাদ খলিল ভাইয়ের ফ্রেন্ড, খলিল ভাইও কিন্তু নাচ থেকেই গেছে মেকআপ আর্টিস্টে। উনি কিন্তু আগে খলিল ভাই আর আজিজ ভাই একসাথে নাচতো, কোথায় নাচতো, যাত্রাবাড়ি খানকাশরী ওখানে নাচতো, যেখানে শাকিব খান শিখছে কাজ। তখন এই আজিজ না পরে প্রথম গেছে খলিল ভাই গেছে, পরে খলিল ভাই তো বেলাকার উঠতে গেছে, পরে
অগণিত হাজার হাজার ছবির মেকআপ আর্টিস্টে, তখন আজিজ ভাইকে খলিল ভাই নিচে ফেলি ভাই আসতো। বিশেষ করে না আমার কাছে মনে হয় যে পুরোপুরি এত সুন্দর, এত ইনোসেন্ট, কি করবো, মানে কোনো নায়িকাও তার সাথে যায় না আর কি, মেকআপ ছাড়া এত সুন্দর। শাবনুরের সাথে কথাবার্তা বলতো, আমরা সালাম দিতাম, যেহেতু ইমন ভাইয়ের ওয়াইফ, ভাবি আসসালামু আলাইকুম, ভালো আছেন, তো ভাবি কথা একটু কম বলতো, লজ্জা বোধ করতো, কথা একটু কম বলতো। সামিয়া ভাবি তোমাকে শুটিং আমরা যখন গান করতাম, যে যে তোমার কাছে তোমাদের একটা গানের তো একটা পার্ট এক জায়গায় হয় না, 3-4টা লোকেশন ইউজ করা হয়। তো এফবিসি জর্নাল স্পট একটা গানের শুটিং হচ্ছিল, তখন ভাবি আসতো, ভাবি আসতো। বিশেষ করে না আমার কাছে মনে হয় যে পুরোপুরি এরকম, মানে এত সুন্দর, এত ইনোসেন্ট, আর ছোট, মানে আগের ছবিগুলো তার দেখেন না ইতে, মানে এত মানে, মানে কি করবো, মানে কোনো নায়িকাও তার সাথে যায় না আর কি, এত সুন্দর মানুষে আর কি, মেকআপ ছাড়া এত সুন্দর। ওই সময় তো মেয়েরা সচরাচর কিন্তু মেকআপও ইউজ করতে না, তো একটু দাসকালি লিস্ট। তো আয়সা বসে থাকতো চুপচাপ, তো তো ভদ্র মানুষ, জেনে গেছে শাবনুরের সাথে কথাবার্তা বলতো, হয়তো বা ইয়ের সাথে কথা বলতো, যে আন্টির সাথে, শাবনুর আম্মার সাথে, আম্মা আন্টির সাথে কথাবার্তা বলতো, এই আলোচনা করতো। আমরা সালাম দিতাম, যেহেতু ইমন ভাইয়ের ওয়াইফ, ভাবি আসসালামু আলাইকুম, ভালো আছেন, তো ভাবি কথা একটু কম বলতো, লজ্জা বোধ করতো, কথা একটু কম বলতো, এইগুলো বিষয়। সালমান ভাই আরেকটা বিষয় হতো, কাজের একটা ছেলে, কাজের একটা মেয়ের ছেলে পালতো, কালো গরু, খাটো গরু, একটা পিচ্চিটা গরু, একটু মোটা সোটা ছিল, হ্যাঁ, তো পালতো ওকে, শোষাইতো, করতো, সেই করতো, খাওয়াইতো, এবং তার জন্য আলাদা চেয়ার, আলাদা বেড, ওই ওই হ্যাঁ, মাঝে মাঝে নিয়ে আসতো, গাড়ি দিয়ে নিয়ে আসতো। তোমার তো একটা দুইটা গাড়ি না, গাড়ি দিয়ে নিয়ে আসতো, তখন ওই আপনার ওই গাড়ি দিয়ে নিয়ে আসতো, তখন প্রায় সময় ভাবি আসতো, ভাবি আয়সা হয়তো বা 10 মিনিট অপেক্ষা করতো, 20 মিনিট বসতো, তারপরে আবার দেখছে শুটিং শেষের পর থেকে আসতো, 2-1টা শট বাকি আবার একসাথে চলে যেত, এই আর কি, এই বিষয়। উনি বড়দেরকে খুব রেসপেক্ট করতেন। আমি নিজে দেখছি যে ভাইয়া বৈশা রয়েছে, মান্না বাইরে দেখছে উঠা গেছে, রুবেল বাইরে দেখছে উঠা গেছে, বলতো বস আপনার গাড়ির সামনে যে সুন্দর সানগ্লাস রাখেন, আর কত ব্লেজার রাখেন, এত ঘড়ি রাখেন, আমি কিন্তু এত ঘড়ি রাখি না, তুমিও তো কম গাড়ি ইউজ করো না, একটার পর একটা। রুবেল ভাই খুব মজা করতো আর কি, রুবেল ভাই খুব সম্মান করতো। ওনার আরেকটা বিষয় ছিল, আমি ভাইয়া আমার একটা কথা মনে পড়ছে, উনি বড়দেরকে খুব রেসপেক্ট করতেন। ওনার যে মাফের যে মান্না ভাই, রুবেল ভাই, ফারুক সাহেব তো অনেক বড়, রাজাক সাহেব তো বিশাল বড়, তেনারা পারভেজ সাহেব তো অনেক অনেক বিশাল। এনাদেরকে উনি অনেক সম্মান করতেন। আমি নিজে দেখছি যে ভাইয়া বৈশা রয়েছে, মান্না বাইরে দেখছে উঠা গেছে, রুবেল বাইরে দেখছে উঠা গেছে। আর রুবেল ভাইকে কিন্তু উনি অন্য রকমের, যে বলতো বস আপনার গাড়ির সামনে যে সুন্দর সানগ্লাস রাখেন, আর কত ব্লেজার রাখেন, এত ঘড়ি রাখেন, আমি কিন্তু এত ঘড়ি রাখি না, তুমিও তো কম গাড়ি ইউজ করো না, একটার পর একটা। রুবেল ভাই খুব মজা করতো আর কি, রুবেল ভাই খুব সম্মান করতো, খুব আদর। আর রুবেল ভাই তো আসলে ওই সময় বাংলায় এম পাস করে আসছে, ওনার ব্যাকগ্রাউন্ড তো অনেক হাই, উনি তো অনেক মাধুর্যওয়ালা মানুষ। আর রুবেল ভাই মানে তো সুখসুরি 3 দিন ছবি হিট, উনি অন্য ধরনের একটা মানুষ ছিল। আর মান্না ভাই তো মান্না ভাই তো খুব ফেমাস মানুষ, উনি অ্যাকশন নায়ক ছিল। মান্না ভাই অনেক শ্রদ্ধা, উনি আসলে মানুষকে রেসপেক্ট করতে জানতো। শাহনাজ আবার সাথে কাজ করছে, রেসপেক্ট করছে। ওই সময় তো একটা এজ ছিল নায়িকাদের আর কি, যে এখন যে ওরা একটা বিষয় আপনারা জানেন ব্যাপারটা। তো উনি সবাইকে সাথে না, যেমন শাবনাজ আবার সাথে কাজ করছে মায়ের অধিকারে, খুবই মানে খুবই প্রাণবন্ত, খুবই শ্রদ্ধা করছে, খুবই সম্মান করছে। তারপরে শাহনাজ আপা আছে, তারপর লিমা আপার সাথে কাজ করছে, তারপরে সোনিয়া আপার সাথে কাজ করছে স্বপ্নের ঠিকানা ছবিতে। হ্যাঁ, তো মানে মানে খুবই মানে আন্তরিক, খুবই রেসপেক্টফুল মানুষ ছিল আর কি। সালমান ভাই ওই সময় 7 লক্ষ টাকা নিতে একটা ছবিতে, 7 লক্ষ টাকা তো সে গড়ে নিতে পারে নাই, এক এক ছবিতে 7 লক্ষ টাকা নিছে, কিন্তু প্রডিউসার বসে বাবা ইমন আমার ছবিটা একটু করে দাও, আমি তোমাকে টাকা দিতে পারবো না, রানিং ছবি করতেছে, মানা করবো? সে তো মানা করার লোক না। সে বলছে ঈদে এক রোজার ঈদে তার 4 লক্ষ টাকা ঘরেছিল, 4 লক্ষ টাকা আইনা সে ফোন দিয়ে আইনা সবাইকে টাকা দিয়ে দিছে। তার যে ঈদের বাজার করো, সে বাজার করার টাকাটা নাই, তারপর সে অন্যভাবে টাকা অ্যারেঞ্জ করছে তার ফ্রেন্ড থেকে। সালমান ভাইয়ের একটা বিষয় হলো, সালমান ভাই এমন একটা ভালো মানুষ, একটা ভালো মানুষের সাথে যদি 10টা ভালো মানুষ পড়ে না, তখন আরো 20টা ভালো মানুষ ভালো হয়ে যায়। তার মানে শ্রদ্ধা রেসপেক্টের কথা বলতে, একটা সমিতির একটা ডিসিশন থাকে, একটা মিশনের সমিতির একটা ডিসিশন থাকে, কিন্তু সালমান ভাই ওই ক্যাটাগরির মানুষ না যে তাকে আইসা বাধাবিন্ন করব, তাকে একটা কথা সামনাসামনি বলবে। একটা রোলস হইতে পারে, একটা আওয়াজ ছিল, এটা কথা সত্যি, একটা আওয়াজ ছিল, কিন্তু অতটা গুরুত্বপূর্ণ ছিল না যে সালমান ভাই। কিন্তু সালমান ভাই আসলে ওই ধরনের মানুষটা তো, সালমান ভাই ওই সময় 7 লক্ষ টাকা নিতে একটা ছবিতে, 7 লক্ষ টাকা তো সে গড়ে নিতে পারে নাই।
কারণ তার তো ফ্যামিলি পিস্তানালা মানুষ না, সুশিক্ষিত মানুষ, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, তার মানিলা চৌধুরী আন্টির নাম, তো তারা তো অনেক উপব্রহ্মণের লোক, সে সিলেটের মানুষ, সিলেটের মানুষ তো আরও উদারবনের মানুষ। তো সালমান ভাই তো কোনো টাকা ঘরে নিতে পারে না। সালমান ভাই তো অনেক দুঃখের কাহিনী আমাদেরকে এক সময় বলছে, কিন্তু আমাদেরকে না, সিনিয়র আর্টিস্টের সাথে আমরা ছিলাম তখন 9 নম্বর মেকআপ রুম হিসাবে বলছে এক ছবিতে 7 লক্ষ টাকা নিছে, কিন্তু প্রডিউসার বলছে বাবা ইমন আমার ছবিটা একটু করে দাও, আমি তোমাকে টাকা দিতে পারবো না, রানিং ছবি করতেছে, মানা করবো? সে তো মানা করার লোক না, সে তো না, অন্য নেরুমাইন্ডের মানুষ না। আচ্ছা, আরেকটা ছবিটা করছে, একজন ম্যানেজার ছবি করতেছে, একটা প্রোডাকশন ম্যানেজার, সে প্রডিউসার হয়েছে, সে হাতে 2 লক্ষ টাকা সাইনিং দেয়, বাকি টাকা দেয়নি, তার নামে কি করবো? সে ছোট ভাই, ঠিক না? তো এরকম বহু প্রডিউসার আছে। অনেক ডাইরেক্টরদের অনেক ডাইরেক্টর তাকে দিয়ে স্বাচ্ছন্দ্য বোধ হয়েছে, অনেক ডাইরেক্টর স্বাচ্ছন্দ্য বোধ হয়েছে, অনেক ডাইরেক্টর তাকে উঠাইছে, আবার অনেক ডাইরেক্টর তাকে দিয়ে হেল্প পাইছে, আবার অনেক প্রডিউসার তাকে দিয়ে অনেক ইনভেস্ট করে উঠাইছে, আবার অনেক প্রডিউসার তাকে হেল্প পাইছে। তো সব প্রেক্ষাপটে আর কি কিছু দিলে কিছু ছাড়তে হয় আর কি। কিন্তু ইমন ভাই আসলে একটা সময় শুধু ডাইরেক্টর প্রডিউসারের কথা বলো, উভয় শ্রেণী মানুষের ফিল্ম ইন্ডাস্ট্রি, উভয় শ্রেণী মানুষ যারা নিম্নস্থলের ছিল, উভয় শ্রেণী মানুষকে মিলে সে কিন্তু ঈদে ঘরে টাকা নিতে পারে না। সে বলছে ঈদে এক সময় তার এক রোজার ঈদে তার 4 লক্ষ টাকা ঘরে ছিল, 4 লক্ষ টাকা আইনা সে লাস্টে তাও সে ফোন দিয়ে আইনা সবাইকে টাকা দিয়ে দিছে। তাকে তার যে ঈদের বাজার করো, সে বাজার করার টাকাটা নাই, তারপর সে অন্যভাবে টাকা অ্যারেঞ্জ করছে তার ফ্রেন্ড থেকে। একথা বলছে যে আমাকে আমার লক্ষ লক্ষ টাকা মার্কেটে পড়ে দিচ্ছে, লক্ষ লক্ষ টাকা মার্কেটে পড়ে। এটিএম ভাই ছিল তখন, মরহুম এটিএম ভাই ছিল ওখানে, তারপরে আমাদের ডলি ভাবি ছিল, অনেক একটা ছবি হওয়ার কথা ছিল ওই যে আপনার ওই যে টিপু সাহেবের যে কি ওই যে বরিশাল বাড়ি ওনার, পুরান ঢাকা, ওই যে টিপু লং ছিল যে উনি ফিল্ম প্রডিউসার ছিল, হ্যাঁ, একটা ছবির কথাবার্তা ছিল আর কি, হওয়ার কথা ছিল, শাহনাজাপান নায়িকা হওয়ার কথা ছিল। তো ওই ছবিতে উনি ওখানে আমরা মেকআপ মানে অন স্ক্রিনে বৈশাখ কথা বলছিল যে আমি এই ব্যাপারে একটা টাকা, তবে আমি কিছু মানুষদেরকে আমি আজীবন আমাকে মনে রাখবো, আমি এই ব্যবস্থা করবো আজীবন। আমাকে যে কষ্ট দিচ্ছে, আমি যে কষ্ট পাইছি, আমি মানুষের সাথে এগুলো আসে, আমি ওই ধরনের মানুষটা, আমি টাকা পয়সা ওই ধরনের মানুষের কাছ থেকে আমার পেমেন্ট উঠাইতে পারবো না। কিন্তু সব কিছু মিলে যে এত কিছুর পরে যখন মানুষ আমাকে কষ্ট দিচ্ছে, তবে আমি ইমন এমন কিছু করবো যে আজীবন আমাকে মানুষ মনে রাখে। গরু মাংসতে ভাত খাচ্ছি, যেমন হোলসেল বলে যে এই শুটিং প্যাক আপ, ইমন নাই, ভাতের থাল রেখেই আমরা উঠে গেলাম। ওইটাই আমরা কি করলাম জানেন, আমরা সাংবাদিকদের পিটানো আরম্ভ করলাম যে ওনাদের কারণে সে নাই। আগের দিন রাত্রেই তো 2 দিন আগে রাত্রে শুটিং করলাম আমরা স্বপ্নের নায়কর, সারা রাত্রে গান শেষ করলাম, 2 নম্বর ফ্লোরে। 2 দিন পরে আমরা শুটিং করতেছি দ্বিতীয় আবার সাথে, আর আমাদের ড্যানি ভাই, আমাদের অত্যন্ত ভালো একটা মানুষ ড্যানি ভাই, আমাদের ড্যানি ভাইয়ের সাথে শুটিং করতেছি, পরিচালক আলমগীর কুমকুম সাহেব, 6 নম্বর মেকআপ রুম, তন্ময় কথাচিত্রের প্রোডাকশন। 6 নম্বর আমাদের দুপুরে লাঞ্চ ব্রেক দিচ্ছে, ভাত খাচ্ছি আমরা শুক্রবারের দিন 1:30টার দিকে ভাত খাচ্ছি। আমরা যেটা শুনছি আর কি জানি, শিল্পী সমিতি ফোন আসলে তো সার্কুলেশন তাড়াতাড়ি হয় না, তো বুঝেছেন সবাই দিকে ইনকোয়ারি করে আসলে ঠিক কিনা এটা। তখন ভাত খাচ্ছি, গরুর মাংসতে ভাত খাচ্ছি, যেমন হোলসেল বলে যে এই শুটিং প্যাক আপ, ইমন নাই, ভাতের থাল রেখেই আমরা উঠে গেলাম। ওইটাই আমরা কি করলাম জানেন, আমরা মেকআপের আর্টিস্ট ছেলেবেলেগুলা, ড্রেসের ছেলেগুলো, প্রোডাকশন ছেলেগুলা, লাইটের কিছু ভাই বেরাদরা মিললে আমরা সাংবাদিকদের পিটানো আরম্ভ করলাম। কেন পিটানো আরম্ভ করলাম? যে ওনাদের কারণে আজকে যে কোনো ভুলবশতির কারণে আজকে ইমন ভাই একটা ফিল্মের ইন্ডাস্ট্রির একটা মানে এত ভালো একটা মানুষ, ভালো মনের নায়ক, হ্যাঁ, এত দর্শক জনপ্রিয়তা, যে সে নাই। সাংবাদিকের ভূমিকা ছিল যে আসলে একটা বিষয় ছিল, সাংবাদিকের ভূমিকা ছিল যেমন এক এক সময় এক এক কথা বলে একটা কথা যেটা মনে করেন আপনার সাথে আমার মানবিমান হইতে পারে শুটিং সেটে, শিডিউল ক্ষেত্রে হয়তোবা আগে পিছে নিয়ে, হয়তোবা টাকার রেস তো কমই হয়েছে এর সাথে, কারণ হয়তো অন্য মানুষ। আর এই বিষয় নিয়ে দেখা গেছে কি ওনাকে এক কথা বলতো, প্রডিউসার এক কথা বলতো, তার ফ্যামিলি থেকে এক কথা বলতো, তার কোয়ার্টিসের সাথে এক কথা বলতো। তখন একটা তাদের এই কারণে কিন্তু সেই হেজিটেশনে কিন্তু একটা মাধ্যম তৈরি হয়ে গেছে আসলে। শাবনুরের কারণে আসলে শাবনুর ওনাকে ডাকতো পিচ্ছি। আর
ইমন ভাইয়ের ওয়াইফ তো এত বেশি সুন্দরী, ওদের তো দরকার না এত কিছু। শাবনুর আপা দেনদরটা কি এরকমই ছিল? শাবনুর আপা ওই সময় 7 লক্ষ টাকা দিত, একটা সুপার হিট নায়িকা, তার চিন্তা চেতনা তো ইমন ভাইকে নিয়ে না, সে চিন্তার মতো লক্ষ্য তো অন্যদিকে। কিন্তু শাবনুরের কারণ আসলে শাবনুর আপা আসলে অত্যন্ত ভালো দক্ষ অভিনেতা, অত্যন্ত ভালো মানুষ। উনি এত ভালো মানুষ, এখনো যদি কোনো কারণে এফডিসিতে আসে দূরের থেকে দেখতে বলে যে সাগর, না থাকলে চোখের একটা ইচ্ছা আমার, ওনার স্মরণশক্তি এত বেশি, এত ভালো। আপার সাথে আমি যেটা দেখছি ওনার সাথে আসলে মানে নায়িকা হিসাবে যেটুকু করার, নায়িকা হিসাবে যেটুকু করা, এই সম্পর্কটা ছিল এক। আরেকটা ছিল গিয়া ওনাকে ডাকতো পিচ্ছি, এই পিচ্ছি। আর ইমন ভাইয়ের ওয়াইফ তো এত বেশি সুন্দরী, ওদের তো দরকার না এত কিছু। আমরা আসলে এই যে মানুষ দূরের থেকে অনেক কিছু ভাবে, দূরের থেকে অনেক কিছু মন্তব্য করে, আমরা কিন্তু এইসব কখনো দেখি না, এগুলো কিন্তু আমরা কখনো বুঝিও না। হ্যাঁ, একটা মানুষ হলে একটা মানুষ পাসিং শট দিতে পারে গাড়িতে, একটা মানুষ হলে একটা মানুষের লং শুটিংয়ে যাইতে, একটা লোকেশনে যাইতে পারে, তো তার মানে এটা না। এখন একজনের সাথে একটা মানুষ ডুয়েট কাজ করলে কি প্রেম ভালোবাসা, এটা আমরা বাইরের কিছু, তখন একটা কালচার ছিল অনেক আগে, এখন এই সময় না, এই ডিজিটাল যুগে যে তখন আমি দেখলাম ডিজিটাল যুগে এগুলো বেশি, তখন ছিল আর কি যে ভাইয়া আমাকে অনেকে জিজ্ঞাসা করতে, ভাইয়া নায়ক কি নায়িকারে সত্যি সত্যি ধরছে, সত্যি সত্যি কিস করছে না, ক্যামেরা অ্যাটেন্ডেন্স ভাইয়া, তো হাসতাম হাসতাম যে আসলে এরা কিছু বুঝতে না দিকে। এখন এই ধরনের কথাবার্তা বলে, মূর্খের মতো কথাবার্তা বললে বলুন তো হয় নাকি? শাবনুর আপা দেনদরটা কি এরকমই ছিল? শাবনুর আপা ওই সময় 7 লক্ষ টাকা দিত, একটা সুপার হিট নায়িকা, তার চিন্তা চেতনা তো ইমন ভাইকে নিয়ে না, সে চিন্তার মতো লক্ষ্য তো অন্যদিকে। তারপর মৌসুমী অফার নিয়ে উঠছে। মৌসুমী অফার তো আমার চোখ দেখে থেকে যেটা, উনি হলো বাংলাদেশের একটা সুন্দরী মানুষ। আমি নিজে দেখছি ওনার ছবিগুলো বিভিন্ন বিউটি পার্লার থাকতো, ওনার ছবিগুলো বিভিন্ন ফটোশুটে এত ভিউ কাট। সালমান ভাইয়ের মৌসুমী অফার বিক্রি হয়েছে, যা আমি ফিল্মের লোকে আমিও কিনছি, আমি আমার ম্যাচের ভিতরে রাখছি, তখন তো ম্যাচে থাকতাম ডেসেলার টাইমে। তো আসলে এগুলো মৌসুমী আপা তো আইডল, একটা মেয়ের আইডল মৌসুমী আপা। মৌসুমী আপা হলো এই দেশের শাবানা আপা, কপুরি আপার পরে যদি ববিতা আপার পরে ও চিন্তা করে, সেটা হলো মৌসুমী আপা। ফটোজনিক চেহারা, এখনো যে সে নাতিপুতি হয়ে গেছে, এখনো তো আল্লাহর মতো তার সামনে কেউ। এত মানুষ কোথা থেকে আসলো, কোনো ডিজিটাল ফরম্যাট ছিল না, এক একটা মোবাইলের সিট ছিল, একটা মোবাইলের দাম ছিল 2.5 লক্ষ টাকা, এত লম্বা। সবার হাতে কিন্তু তখন মোবাইল ছিল না, টিএনটি লাইন ছাড়া। এত মানুষ টাক টুক পালাইয়া স্ট্যান্ড থেকে আইনা সব কিছু মানুষ বলক করে পালাই। জুতারে জুতা এফডিসি গেট, মানুষের রিয়াকশন ছিল সালমান ভাইকে কে মারছে তাদেরকে শেষ করে ফেলাম, কেন কেন মারা গেল, তাকে বেরিয়ে ফেলবো। এই মেয়েটা এখান থেকে পাশি দিয়ে মারা গেছে, সালমান ভাই মারা গেছে। কত নায়ক যে সালমান শাহ সাহেব এফডিসিতে আসছে, কত নায়ক যে এখান দিয়ে শেষে, এখান দিয়ে চুল উঠে এখান দিয়ে শেষে রেজা দিয়ে শেষে সালমান ভাইয়ের মতো গ্যাপ বানাইছে, এখান দিয়ে চিপ পালাই দিছে, এখান দিয়ে জুটি করছে, এখানে চশমা পড়ছে, এখানে চশমা পড়ছে, এইগুলা করছে। তারপরে ঘটনাগুলো মনে করেন যে আমরা হাতে বাসায় বাসায় চলে গেলাম, বাসায় যাইতে যাইতে ওই সময় লাস্ট নামে নিয়ে গেল, মাস্ট নামে নিয়ে গেলো। হ্যাঁ, লাস্ট কই তো এফডিসির কাছে আসতেছে, আবার আমরা দৌড়াইতে আপনি এফডিসিতে আসলাম, এফডিসি না, লাস্ট নামে লয়ে গেলো, এফডিসিতে আসলাম। এফডিসি এসে দেখলাম যে আমরা নিজেরা এফডিসিতে বেরিয়ে পারতেছি তখন। এত মানুষ টাক টুক পালাইয়া স্ট্যান্ড থেকে আইনা সব কিছু মানুষ ইয়ে করে ফেললো আর কি, বলক করে ফেলাইল। ওই সময় কিন্তু সালমান ভাইরা যে মোবাইল ইউজ করতো, রাজীব ভাই এরা যারা পয়সাওয়ালা লোক ইউজ করতো, এক একটা মোবাইলের সিট ছিল, একটা মোবাইলের দাম ছিল 2.5 লক্ষ টাকা, এত লম্বা। সবার হাতে কিন্তু তখন মোবাইল ছিল না, টিএনটি লাইন ছাড়া। এত মানুষ কোথা থেকে আসলো, কোনো ডিজিটাল ফরম্যাট ছিল না, মানে পুরা ঢাকা শহর তখন বলক হয়ে গেল। জুতারে জুতা এফডিসি গেট, মানুষ। আমরা নামছি কোনোদিন জানেন, আমরাই নিজেরা নামছি আর কি। ওই যে মাছ বাজারের এদিক দিয়ে একটা এফডিসির একটা ইয়ে আছে, ওই যে সিঁড়ি আছে, এদিক দিয়ে লাভ দিয়ে আমরা নিচেরা নামছি, কারণ আমরা মেন গেটে বাড়িতে পারি না, তো মানুষের কারণে বাড়িতে পারি না, এত মানুষ। পাবলিক মানুষ নায়ক সবাই এক হয়েছে। বরং আমরা আরো একটা সময় কি হয়েছে, কিছু নায়ক নায়িকা যারা মেয়ে মানুষ, আমরা তারা শিল্পী সমিতির আমরা লক্ষ্য রাখছি, কারণ বাইরের পাবলিক ঢুকে গেছে তো এখানে। আর যারা আসতে চাইছে তাদেরকে আমরা মানা করে দিচ্ছি, শিল্পী সমিতি মানা করে দিচ্ছে যে যারা পরিচালক সমিতি শিল্পী তারা মানা করছে যে যাতে এই মুহূর্তে কেউ না আসে, কারণ আমজো মতো ঢুকে গেছে। এখন মানুষের রিয়াকশন ছিল সালমান ভাইকে কে মারছে তাদেরকে শেষ করে ফেলাম, না কেন কেন মারা গেল, তাকে বেরিয়ে ফেলবো, এই করবো, হয়তোবা যার কারণে হচ্ছে তাকে মেরে ফেলবো, যে সাব্যস্ত তাকে মেরে ফেলবো, এইরকম মানুষের মাথা টেন্ডেন্সি ছিল। এবং ক্ষোভটা কি জানেন, নিঃস্বার্থে ক্ষোভ।
অস্ত্র, কোনো অস্ত্র নাই যে মানে মারামারি মানে এখানে পিস্তল, শটগান, চাকু এরকম না, হাত হাত দিয়ে মানে নিজে। আমি অনেক দিন পরে মৌসুমী আবাকেনের শুটিংয়ে গেছি, মাসুম মৌলভী ডাইরেক্টর, এনটিভি ফালু সাহেবের ছবি, ওর সম্পন্নওয়ালা। আমার ওস্তাদ আমাকে ছবিটা দিয়ে দিছিল, তো তুমি শেষ করো। তো মৌসুমী আবাকে আমাদেরকে দেখাইলো যে এই গাছ, আম গাছটা কাপ্তাই একটা লেকের একটা বাড়ির, কয়েকটা বাড়ির পাশে একটা আম গাছ আছে, এখান থেকে একটা মেয়ে মানে তখন মানে মানে বিয়ে হয় না, মানে তখন আবিয়ে তো বলে এটা কি, এই মেয়েটা এখান থেকে ফাঁসি দিয়ে মারা গেছে, সালমান ভাই মারা গেছে। সালমান ভাই দুঃখী, অনেক মেয়ে মারা গেছে। আপনি বিশ্বাস করেন সালমান ভাইয়ের যে মারা গেছে, কত নায়ক যে সালমান শাহ সাহেব এফডিসিতে আসছে, কত নায়ক যে এখান দিয়ে শেষে, এখান দিয়ে চুল উঠে এখান দিয়ে শেষে রেজা দিয়ে শেষে সালমান ভাইয়ের মতো গ্যাপ বানাইছে, এখান দিয়ে চিপ পালাই দিছে, এখান দিয়ে জুটি করছে, এখানে চশমা পড়ছে, এখানে চশমা পড়ছে, এইগুলা করছে। তারপরে মনে করেন আমার এক বংশের বাতি যেই তো মনে করেন যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতো, সেও আসে হিরো, হাইট মতো হাইট হিরো হবে সে। ওই যে শাবনুরফা নিজে থেকে গান গায়, সালমান দূরে থাকে, আবার সালমানের শোল্ডার থাকে আর শাবনুরফা দূরে থাকে, শোল্ডারটা খালি দেখা গাড়ে। যেমন বিচারো আমি যে তোমাকে দম করে পরে সালমান ভাই একটা কোলস, তারপর সালমান ভাই অন্য কোলস। আর ওই যে তুমি আমার একটা শট, ওই যে ওখান থেকে যে সালমান ভাই কালো ড্রেস, ওই শটটা এটার সাথে মিলেছে প্যাম্পিয়াসি ছবিতে, এবং কয়েকটা ছবিতে থাকে চাওয়া থেকে পাকা, ওগো আমার সুন্দর মানুষ, অকাইল আমিরের ছবি। হ্যাঁ, এটাতে দামিও দেওয়া হয়েছে। ওই যে শাবনুরফা বেজে থেকে গান গায়, সালমান দূরে থাকে, আবার সালমানের শোল্ডার থাকে আর শাবনুরফা দূরে থাকে, শোল্ডারটা খালি দেখা গাড়ে। কিন্তু আমরা শর্টগুলো বুঝি। যেমন বিচারো আমি যে তোমাকে দম করে পরে সালমান ভাই একটা কোলস, তারপর সালমান ভাই অন্য কোলস। তারপরে এই জীবন সরসারের একটা গানের অংশ কিন্তু মিলে না। ওই যে একটা রোমান্টিক গান আছে, এই হাত এই মন ধরে দূরে কোথাও যাব না, ও গো মোর ভাবনা, তুমি মোর ঠিকানা। এই যে চোখের পলকটা যে সামনে হবার পরে সালমান ভাই টিঙ্করা একটা শট দেয়, এই শটটা সালমান ভাই না। আর ওই যে তুমি আমার একটা শট, ওই যে ওখান থেকে যে সালমান ভাই কালো ড্রেস, ওই শটটা এটার সাথে মিলেছে। এরকম অনেক শট, অনেক মিলাইছে। যেমন স্বপ্নের নায়ক লাস্টে যে আমিন খান রে আনে, ব্যাক টু গুলিগ্রাম মারে, না ব্যাক টু যে গুলি করে আমিন ভাই কিন্তু গুলি খেয়ে ফিরে যায়, এটা কিন্তু সালমান ব্যাক টু ঘুরে পরে আমিন ভাই আর বুকের ভিতরে আগুন, সালমান ভাই ফুরা পালা পরে ফেরদৌস ভাই বাইর, ছোট্ট আহমেদ ভাইয়ের। আরেকটা ছবিতে কাজ করছে আমি, সত্যের মৃত্যু নাই, সত্যের মৃত্যু নাই। শুনেন, একটা মানুষের একটা ফ্যামিলিতে একজনই হিট হয়, সবাই কিন্তু হয় না। আর একটা হিরো হিট হইতে তার একটা ছবি আর 4টা গান লাগে হিট হইতে, তারপর তার ছবি হয়ে গেছে এবার ইসি 10টা হিট সে থাকতে, এখন তার টোটালি ছবি হলো 27টা। সেই প্রেক্ষাপটে মনে করেন এর ভিতরে যদি 3টা কি 4টা ছবি সে থাকলেও যদি ফলো হয় তাহলে কিছু যায় আসে না। এরকম ফলো ছবি কম ক্ষেত্রে সবারই আছে, কম আর ব্যাস। আমার জীবনে তো যে আমি কাজ করি যে ফলক দেখা আছে চলে না, যেটা যায় না, আমি বুঝি যাচ্ছে না, তারপর মনের বিরুদ্ধে কাজ করা হয়েছে, হয়তো আমি পারতেছি, বুঝতেছি, হয় না। তো এটা আসলে ওই 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 দুষ্টুটি দূরে তো পারা যায়। একটা নতুন ফ্যান আমার থেকে এসে নিচ্ছে, খাটকা কাইটা ফেলাইছে, এটা একটা স্টাইল, তার ব্যান্ডিং। পরিচালক তাকে কিছু বলে নাই, তার মেধা থেকে কিন্তু সে কিছু ফিট করছে। দেখুন যে গেছে কক্সবাজার গেছে, কয়েকটা টুপি পাইছে, রাঙামাটি পড়ছে স্টাইলিশ, আর বিচে গেছে গান করতে একটা লং কোট পড়ছে, হাঁটুর ভিতরে সে রুমাল ভাঙছে, এখানে রুমাল ভাঙছে, ডাইনাতে ঘড়ি পরা, বামাতে ভ্যাস পরা। এই যে নতুন এই স্টাইলগুলো কিন্তু সালমান ভাই অবভিয়াসলি আনছে। সালমান ভাই ছিল রোমান্টিক নায়ক এবং স্টাইলিশ নায়ক। যেমন এটা অনেক মেওয়ারির সাথেই খেলছে, খালি আমাদের সাথে হয়েছে ভাইয়া এত ভালো মানুষ, একটা নতুন ফ্যান আমার থেকে এসে নিচ্ছে, খাটকা কাইটা ফেলাইছে, কারণ স্টাইলের জন্য। এটা একটা স্টাইল, তার ব্যান্ডিং। পরিচালক তাকে কিছু বলে নাই। আপনি দেখেন আমাদের সদ্য রাজু ভাইয়ের একটা ইন্টারভিউ, পরিচালক তাকে কিছু বলে নাই, তার মেধা থেকে কিন্তু সে কিছু ফিট করছে। দেখুন যে গেছে একটা টুপি পড়ছে, সে কক্সবাজার গেছে, কয়েকটা টুপি পাইছে, রাঙামাটি পড়ছে স্টাইলিশ, আবার বিচে গেছে গান করতে, একটা লং কোট পড়ছে। তার এই যে সব মেমোরিগুলা ইংলিশ ছবির কিছু ক্যাটাগরি করছে। এই যে এখানে হাঁটুর ভিতরে সে রুমাল ভাঙছে, এখানে রুমাল ভাঙছে, এখানে ডাইনাতে ব্যাস পরা,
ডাইনাতে ঘড়ি পরা, বাম হাতে ভ্যাস পরা, এই এই যে নতুন নতুন এই স্টাইলগুলো কিন্তু সালমান ভাই অবভিয়াসলি আনছে। আনছে দিকে কিন্তু এটা তো এখন অনেকে বলতেছে জানে, আমার মতো অনেকে জানে, জানছে। ইভেন তখনই আমি দেখছি যে তারে ওই সময়ই শাহরুখ খানের সাথে দেখা করতে আসছে, এবং শাহরুখ খানের সাথে তার মোলাকাত হয়েছে। তো বলছে ও ওই দেশের সুপারস্টার, ওই দেশের সুপারস্টার। তো এই সব কিছু মিলেই মনে করেন যে এত ওই যে যেমন বলে না হিন্দি ফিল্ম আমার থেকে 500 বছর আগনো, আমি বলি তো আমাদের সালমান, আমাদের নাম ধরে বলি, আমাদের সালমান আমাদের থেকে 1000 বছর আগে এই স্টাইল করে গেছে। তো ওই সময় জসিম ভাই ছিল, জসিম ভাইয়ের ছবি যেমন বলতে সানি দেওয়ালের ছবি ছিল রিল, মানে যেটা হলপিন কয়, হলপিনের দাম অনেক রেট ছিল। বাংলাদেশে ছিল জসিম ভাই, অনেক রেট ছিল, খুব ভরপুর। তারপরে ছিল মনে করেন মান্না ভাই অ্যাকশন হিসেবে ভরপুর, কেউ কিন্তু মানে না। রুবেল ভাই শুক্র শনি ব্যস্ত, ফলের মানে ইয়াং আপনাদের মতো আমাদের মতো তখন একদিনে 3 বার দেখতেছে, শুক্র শনি রবি সময়ের তার টেবিল কালেকশন হয়ে যেত। কেউ কিন্তু তখনই না, একদিন আমাদের দিলদার ভাই 2 লক্ষ টাকার মেশিন নিত আমাদের, আমার দেশের বাড়ি দেশে একসাথে, তার সাথে চাঁদপুর হোম ডিস্ট্রিক্ট, সে আমার দেশি ভাই দিলদার ভাই তখন, সরি 2 লক্ষ টাকা নিত একসঙ্গে রেমিনিশন। দিলদার ভাইয়ের মতো মানুষ প্রচুর ব্যস্ত ছিল, মানে কমেডি হিরো সে, এবং খুব নাম করা হিরো, বাংলাদেশের একজন কমেডি হিরো। তো রাজীব ভাই, রাজীব ভাই আর শরীফ আম্বের শরীফ ভাই কত হিট হিট করলেন, তারপরে রাজীব ভাই কত হিট করলেন। তো সবাই সবার কাছে ব্যস্ত ছিল। এই যে এটা যে মানুষ একটা ভুল যায় যে না, এখন এটা যদি হইতো যে ইমন ভাই একা ইন্ডাস্ট্রিতে ছিল আর কেউ করছে না, তো প্রতিদ্বন্দ্বী কিন্তু ছিল না, আর তখন এত রাজনীতি ছিল না, তখন এত রাজনীতি ছিল না, এত গ্রুপিং ছিল না। এখন যে ডিজিটাল ফর্মে যে গ্রুপিংগুলো হচ্ছে, যে রাজনীতিগুলো হচ্ছে, এই জন্য তো এফডিসির এই দোষ হচ্ছে। একতা নাই, মানুষের সাথে কোনো মিল মহব্বত নাই, সিনিয়র জনকে সম্মান দেয় না, একজনকে একজনকে টানে না, একজনের উপর ইন্ডাস্ট্রি জিম্পি হয়ে গেছে। একটা কি আসলে সবশেষে বলবো কি যে যেহেতু সালমান ভাই একটা বাংলাদেশের একটা জনপ্রিয় নায়ক এবং ফিল্ম ইন্ডাস্ট্রি একটা একটা রোমান্টিক প্যারোডি নায়ক, আমার খুব পছন্দের মানুষ। যেহেতু যার সন্তান যায় সে বুঝে যে কতটুকু কষ্টকর, মানে তা বুঝে। আজকে যদি আমার ব্লাড কালেকশন হইতো তো আমারটা আমি বুঝতাম আর কি। তো এর অনেকে অনেক কিছু বলতে পারে। তো আমার যেটা লাস্ট মাসে মনে হইল যে জাস্টিফাই করে আসলে যদি এরকম কিছু হয়ে থাকে, তার মৃত্যুর এরকমভাবে যদি কেউ মানুষ করে থাকে, আর বাংলাদেশ আইন আছে, আইন এটা বিবেচনা করে দেখে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি তাকে দেব, এটাই আমি আশা করি। কারণ এটা দরকার একজনের অন্যায়কে ফের পার পায়ে যে এটা হবে না, এটাই আশা করি আমিও, যে মূল দোষীকে খুঁজে বের করা, তাকে শাস্তি দেওয়া আর কি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।